আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাই। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে একথা জানান তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, শুধু নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়, সংস্কার ও বিচারের দায়িত্বও তাদের। প্রধান উপদেষ্টা দেওয়ার সময়ের মধ্যেই নির্বাচন হবে বলেও জানান তিনি। কায়েস রাহাতের রিপোর্ট। রাজনৈতিক নানা টানাপোড়েনে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে গুঞ্জন উঠেছে। এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তার ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের এবং দেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অধ্যাপক ইউনূসের প্রয়োজন আছে। তার মতে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের নিয়মিত ও আরও নিবিড় আলোচনায় বসতে হবে। কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় জানিয়ে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিসডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে বলেও মত তুলে ধরেন তিনি। ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না বলে জানান ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ। সব দরকারি প্রস্তুতি শেষ করে এপ্রিল মে মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বন ও পরিবেশ উপদেষ্টা জানান, নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও বাধার সম্মুখীন হচ্ছে অন্তর্বর্তী সরকার। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, আরো দুটো দায়িত্ব আছে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। তিনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। সংস্কার, বিচার ও নির্বাচনের মতো কঠিন দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান রিজওয়ানা হাসান। কায়েস রাহাত, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোটের কথা বললেও ডিসেম্বরেই নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। দলটির দাবি, সংস্কারের জন্য নির্বাচন বিলম্বের কিছু নেই। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আজীবনের জন্য দরকার অন্তর্বর্তী সরকার, এমনটা মনে করা ঠিক হবে না। ভোটের অনিশ্চয়তা না কাটলে সংস্কার কোনো কাজে আসবে না বলেও মনে করেন তিনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বাকিটা। রাজধানী জুড়ে একের পর এক আন্দোলন আর ইস্যুর পিঠে ইস্যুতে জাতীয় নির্বাচন ইস্যু চাপা পড়ে যাচ্ছে বলে আশঙ্কা বিএনপির। বিএনপি বলছে, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্যই গত 17 বছর লড়াই করেছে দলটি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখার কৌশল হাতে নিয়েছে দলটি। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে বলে মনে করে বিএনপির শীর্ষ নেতারা। এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য। বিএনপি নেতারা বলছেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে কাঠখড় কম পোড়াতে হয়নি দলটিকে। নির্বাচন নিয়ে এখনো দ্বিধা দ্বন্দ্ব থাকলে পতিত স্বৈরাচারের মধ্যে পার্থক্য কোথায় জানতে চান রুহুল কবির রিজভী। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটা নির্বাচিত সরকার কায়েম করবে, এটাই তো মানুষের চাওয়া, সেটা শেখ হাসিনা হতে দেয়নি। তো সেই চাওয়ার ক্ষেত্রে যে দ্বিধা দ্বন্দ্ব সংশয় তৈরি করা হচ্ছে, তাহলে এটা তো ফ্যাসিজমেরই একটা মনোবৃত্তির, যেটা তো আর শেখ হাসিনার সরকার না, এটা ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার। এখানে ইতিবাচক একটি ফলাফল আসবে বলে আমরা বিশ্বাস করি। আর গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচন ব্যবস্থা পরিকল্পিতভাবে নষ্ট করে দিয়েছিল আওয়ামী লীগ। ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ হারানো ভোটারদের কেন্দ্রে আনার চ্যালেঞ্জ সরকারের। জনগণকে ভোট কেন্দ্র বিমুখ করছে বা জনগণের মধ্যে আতঙ্ক ভোট দিতে পারে না, এই যে আগ্রহটা হারিয়ে ফেলছে, এইটি হলো এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ভোটার থেকে ভোট কেন্দ্রে আনা, নির্বাচন নিয়ে সংশয়, সন্দেহ, আশঙ্কা থাকে, তো অটোমেটিক্যালি কিন্তু কোনো সংস্কারই সম্ভব হবে না। কেউ কেউ মনে করে যে আজীবনের জন্য দরকার অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সরকার করে কিনা সেটা আমাকে বুঝতে হবে। ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি সহ অন্তত 47টি রাজনৈতিক দল। অন্যদিকে ডিসেম্বরে নির্বাচনের পক্ষে নয়, ভোটের মাঠে বিএনপির অন্যতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্তত 10টি রাজনৈতিক দল। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।
কোনো রাজনৈতিক দলের উন্নয়নের প্রলোভন বিশ্বাস না করে তাদের সক্ষমতা ও যোগ্যতা আছে কিনা তা খতিয়ে দেখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যারা উন্নয়নের কথা বলে কিন্তু কখনো কিছু করেনি, এমন কাউকে দেশ পরিচালনার দায়িত্ব না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র। থাকছে রুদ্র রফিকার রিপোর্ট। পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা। বগুড়ায় তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপির ৩ সহযোগী সংগঠন। অনুষ্ঠানে রাজশাহী ও রংপুর বিভাগের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুব দলের নেতাকর্মীরা অংশ নেয়। তো এখানে নাগরিক সমস্যা এই রেজাল্টে দেখা যাচ্ছে। সেমিনারে স্থানীয় বিএনপি নেতাদের সাথে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতায় গেলে তরুণদের সাথে নিয়ে নতুন করে দেশ গড়বে বিএনপি। বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে, তারাও আপনাদের কাছে নানান কথা নিয়ে আসবে, স্বপ্ন নিয়ে আসবে, তার অতীতও আপনাকে দেখতে হবে। যেই বলুক তার কথা বিশ্বাস না করে আপনাদেরকে বিবেচনা করতে হবে যে এই ধরনের ভালো কাজ, এই ধরনের উন্নয়নমূলক কাজ কারা আগে করেছে বা যাদেরকে করার দৃষ্টান্ত আছে, কারা করতে পারে, কাদেরকে নির্ভর করা যায়। নরসিংদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনের শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে রুহুল কবির রিজভী বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশে নিরাপদ রাজনীতির পরিবেশ তৈরি হয়েছে। যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার, কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। রুদ্র রফিক, RTV, ঢাকা। তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। দুপুরে রাজধানীর গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তিনি বিজ্ঞান চর্চায় তরুণদের এগিয়ে আসার মাধ্যমে পৃথিবীতে মানুষের কল্যাণে কাজ করারও আহ্বান জানান। গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা ১/১১ বন্দোবস্তের পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে এক ফেসবুক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে তিনি লিখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় আবারও দিল্লি থেকে ছক এঁকে দেশকে অস্থিতিশীল এবং বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও পোস্টে তিনি নির্বাচনের আগে মৌলিক সংস্কার, জুলাই সনদ, গণহত্যার বিচার সহ নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন দেওয়ার তাগিদ দেন। একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি শিরোনামে লেখা এক পোস্টে এ আহ্বান জানায় সেনাবাহিনী। বিজ্ঞপ্তিতে গুজবে কান না দিয়ে সচেতন থাকার আহ্বানও জানায় বাংলাদেশ সেনাবাহিনী। তার আগে গতকাল সেনাবাহিনীর লোগোযুক্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে একটা বিভ্রান্তি শুরু হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে গ্যাসের তীব্র সংকট। অনেক জায়গায় জ্বলছে না চুলা। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। কখনো ভোরে আবার কখনো গভীর রাতে গ্যাস আসে, তাও স্থায়ী হয় ঘণ্টাখানেক। আবার কিছু কিছু জায়গায় গতকাল থেকে নেই একেবারেই। ফলে ভোগান্তি পৌঁছেছে চরমে। শুধু আবাসিক নয়, এই সংকট দেখা দিয়েছে গ্যাস পাম্পগুলোতেও। রাজধানীর প্রায় প্রতিটি পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ করছে গাড়ি চালকরা। বাসা বাড়ি, সিএনজি স্টেশন কিংবা শিল্প পর্যায়ের বিপর্যয়ের মুখে সব খাত। সংশ্লিষ্টরা বলছে, আগে থেকে চলা সংকট গত ৩ সপ্তাহে প্রকট রূপ নিয়েছে। গ্যাস নিতে আসি, তারপরও আপনার ১-১.৫ ঘন্টা লাগে। তো একটা চালক রাতে ৪টা বাজে যদি গ্যাস নেয়, ও সারাদিন গাড়ি চালাবে কিভাবে? দেখা যাচ্ছে 2 ঘন্টা সিরিয়াল দিয়ে আমরা 180 টাকার কি 150 টাকার গ্যাস পাই। এই অবস্থা, আমাদের ভোগান্তির শেষ নাই। 2 ঘন্টা পরে 1 ঘন্টা পরে মেশিন অফ থাকে, আবার প্রেসার উঠা, আবার 1 ঘন্টা পরে আবার দেয়, 10-15-20 মিনিট পরে আবার আধা ঘন্টা পরে দেয়। গ্যাস না থাকার কারণে আমরা গ্যাস দিতে পারতেছি না।
কিছুক্ষণ বন্ধ রেখে তারপরে আবার এই করে টুইয়া তারপর আমরা গ্যাস সাপ্লাই চালু করে দিই। আসছে বাজেটে কোনোভাবেই কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। কালো টাকা উৎস বন্ধে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এ বিষয়ে আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। 15% আয়কর পরিশোধ করে অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার বিগত সময়ে অন্তত 21 বার সুযোগ দেয়া হয়েছিল। এর ফলে সমাজের বিভিন্ন খাতে দুর্নীতি আরও চরম আকারে পৌঁছে। এতে দিন দিন কালো টাকার দৌরাত্ম্য আরও বেড়ে যায়। এমন বাস্তবতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি কালো টাকা সাদা না করার দাবি জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলছে, কালো টাকা সাদা করার সুযোগের কারণে প্রকৃত করদাতারা নিরুৎসাহিত হচ্ছে। অর্থ উপদেষ্টা বলছেন, ঘুষ দুর্নীতির কারণে এখনো কালো টাকার উৎস রয়ে গেছে। 15 লক্ষ টাকা এক কাঠা জমি গুলশানে এক কাঠা জমির দাম হলো 5 কোটি টাকা। তো 15 লক্ষ টাকা দেবেন, যে বিক্রি করে সেও কালো টাকার অধিকারী, আর যে নেয় কারণ ওরা অনেকে বিপদে পড়ছে। 5 কোটি টাকা দিয়ে সেল করছে, 60 লক্ষ টাকা রেজিস্ট্রেশন, এখন ব্যাংক তাকে ধরছে তুমি 4.5 কোটি টাকা করতে পেরেছো। তাই আসছে বাজেটে সরকার দুর্নীতির উৎস বন্ধ করতে চায় বলে জানান অর্থ উপদেষ্টা। আমি চাচ্ছি সাথে ট্যাক্সটা কমাই দেওয়ার জন্য, ওই যে রেজিস্ট্রেশন কস্ট এগুলি কমাই দেবো। এখন তো 15% মতো হয়, তখন যদি ল্যান্ডের ইসে কমাই দিয়ে রেজিস্ট্রেশন কস্টটা বাড়িয়ে দিই, আমি হরে ধরে একই টাকা পাবো। অ্যাটলিস্ট আপনার আমার টাকাটা সাদা হবে। আর কালো টাকা সাদা করার বিষয়টিও পরিষ্কার করেন। কোনো কালো টাকা সাদা করার ইস্যু নাই, বরং আমি যেটা চেষ্টা করছি যে এই যে ল্যান্ড ভ্যালুটা বাড়িয়ে দিয়ে ট্যাক্স কমিয়ে দেবো, কিন্তু তুমি রেজিস্ট্রেশন টাকাটা উঠাবো। গেল অর্থ বছরেও কালো টাকা সাদা করার সুযোগ ছিল। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। জনগণের মধ্যে তৈরি হওয়া সংশয় দূর করতে প্রতিশ্রুত সময়ের মধ্যে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানালেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে পটুয়াখালী জেলা ফোরামের প্রীতি সমাবেশে এই আহ্বান জানান তিনি। ফোরামের সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে পটুয়াখালীর 4টি সংসদীয় আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। স্বাধীনতা, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার ব্যাপারে জামায়াত কোনো আপোষ করবে না জানিয়ে ডাক্তার তাহের বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচন দেশের সংকট কাটাতে সহায়তা করবে। এক এক করে মানুষের নাম ধরে নির্বাচন করা আপনার অন্যতম প্রধান অঙ্গীকার এবং দায়িত্ব। তার পাশাপাশি অতীতের অভিজ্ঞতাকে সামনে রেখে নির্বাচনের সুষ্ঠুতার জন্য, একটি সঠিক রাজনীতির জন্য, ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য আমরা কতিপয় সংশোধনের কথা বলেছি, যেটা অপরিহার্য। নির্বাচনের ব্যাপারে বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আপনি নির্বাচন করবেন। আমরা আজকে স্পষ্ট বলতে চাই, এই সময়ের ভিতরে আপনি সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় চাহিদা মতো অর্থ ও মালামাল না পেয়ে সশস্ত্র ডাকাতরা মরদেহের উপরও হামলা চালায়। বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতের হামলায় নারীসহ 9 জন আহত হয়েছেন। ভুক্তভোগীরা জানান, পূর্বভাগ ইউনিয়নের মকবুলপুর গ্রামের ছবদর আলী নামের ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ঢাকার মিরপুর আহসানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃতদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন পরিবারের সদস্যরা। লাশবাহী অ্যাম্বুলেন্সটি বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় পৌঁছালে ডাকাতরা সড়কে গাছ ফেলে পথ রোধ করে গাড়ি আটক করে। এরপর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে মরদেহের সঙ্গে থাকা স্বজনদের কাছ থেকে 9টি মোবাইল ফোন ও নগদ লাখ টাকা ছিনিয়ে নেয়।
জাতিসংঘের স্পন্সরে সংস্থাটির পরবর্তী দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রোগ্রামে বাংলাদেশ থেকে 5 জন প্রতিনিধি অংশ নিবে এমন ঘোষণা দিয়েছেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো এবং বিডিইও এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোহাম্মদ মনসুরুল হক। রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2025 অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ সময় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এবারের প্রতিপাদ্য ছিল অর্থনীতি শিক্ষা, দেশ গড়ার দীক্ষা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। দ্বিতীয় দিনের মধ্যে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হচ্ছে কেবল ও ব্রডকাস্টিং খাতের সবচেয়ে বড় আয়োজন আইসিবিসি এক্সপো 2025। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের উদ্যোগে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এই এক্সপোতে প্রথমবারের মতো সর্বাধুনিক প্রযুক্তি, স্মার্ট কেবল সলিউশন ও ব্রডকাস্টিং সেবার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এক অনন্য প্ল্যাটফর্ম, যেখানে অংশ নিয়েছে দেশের স্বনামধন্য টেলিভিশন ও কেবল অপারেটর সহ শতাধিক প্রতিষ্ঠান। দেশের কেবল ও মিডিয়া শিল্পে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও সেবার মান নিশ্চিত এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজকের। কক্সবাজারের দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈকতের লাবণী পয়েন্টের জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে এসে শেষ হয় সমাবেশ। এ সময় কোম্পানিটির পরিচালক মতিউর রহমান বলেন, ন্যাশনাল লাইফ দেশে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করেছে। এখানে কর্মরত কর্মীরা কোম্পানির উন্নয়নের গর্বিত অংশীদার। হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধের ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক বিচারক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মামলা করার পরই এমন সিদ্ধান্ত নিলেন বিচারক। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির বিদেশি শিক্ষার্থী ভর্তি অনুমোদন বাতিল করা হলে তা হবে মারাত্মক সাংবিধানিক লঙ্ঘন। শুক্রবার বোস্টনের ফেডারেল কোর্টে দায়ের করা মামলায় হার্ভার্ড জানায়, সরকার একটি কলমের আঁচড়ে হার্ভার্ডের আন্তর্জাতিক ভিসাধারী শিক্ষার্থীদের মুছে ফেলতে চেয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে 7,000-এর বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী এবং অসংখ্য শিক্ষা কার্যক্রম, গবেষণা ল্যাব ও কোর্সে চরম অচলাবস্থা তৈরি হবে বলেও জানায় হার্ভার্ড। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় থামছে না মৃত্যুর মিছিল। গেল 24 ঘন্টায় অঞ্চলটিতে ইসরায়েলি সেনাদের হামলায় 85 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 2 শতাধিক। নেতানিয়াহু সরকারের নির্বিচার হত্যাকাণ্ডে এ পর্যন্ত নিহত হয়েছে 53,762 ফিলিস্তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা আরও জানায়, ভয়াবহ খাদ্য সংকটে গেল কয়েকদিনে গাজার অন্তত 29 শিশু ও বৃদ্ধ মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অঞ্চলটিতে ত্রাণের অভাবে দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে প্রায় 20 লাখ মানুষ। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।